হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায়ের অন্যতম একটি প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। বলে রাখি, এখানে আমরা নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমেই আমরা ভূমিকাতে আসছি। 1930 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গান্ধীজি কতজন সদস্য নিয়ে মাথায় রাখবে, গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে 24 দিনে 240 মাইল পথ অতিক্রম করে 5ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে পৌঁছান। সবরমতী আশ্রম থেকে গুজরাটের ডান্ডিতে পৌঁছান 78 জন অনুগামী নিয়ে। মনে রাখবে, 78 জন অনুগামী, গান্ধীজিকে নিয়ে 79 জনকে নিয়ে, মানে গান্ধীজি সমেত 79 জন আসলো কোথায় না ডান্ডিতে। ডান্ডিতে পৌঁছান 6 এপ্রিল। এখানকার সমুদ্র তীরে গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করে নিয়ে লবণ আইন ভঙ্গ করেন, ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করেন এবং এর মধ্য দিয়ে এই আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। তাহলে গান্ধীজি এর মধ্য দিয়েই আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন। 10ই এপ্রিল তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। 10ই এপ্রিল তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালে ভারতের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারী এই আন্দোলনে যোগদান করেন। ভারতের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারী এই আন্দোলনে যোগদান করেন। ফার্স্ট পয়েন্টে আমরা চলে আসব, নারীদের লবণ আইন ভঙ্গ। গান্ধীজি 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার নারী লবণ আইন ভঙ্গ করেন। দেশের বিভিন্ন জায়গায় সভা সমিতি, মিছিল, দোকানে দোকানে পিকেটিং। পিকেটিং জিনিসটা কি, যে পিকেটিং মানে পণ্য বর্জন বিষয়ে মানুষদেরকে বোঝানো, ওকে, এবং বিদেশি পণ্য বয়কট আন্দোলন চালান তারা। দিল্লিতে প্রায় 1500 জন নারী কারাবরণ করেন। 1500 জন নারী কারাবরণ করেন। 2 নম্বর পয়েন্ট, আন্দোলনের কর্মসূচি। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সারা ভারতের নারী সভা সমিতি ও মিছিলে অংশ নিয়ে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করেন। তারা বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করে সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত ত্যাগ করেন। সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করেন। এইভাবে তারা আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। এইভাবে নারীরা আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। 3 নম্বর পয়েন্ট দেখে নেব। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আন্দোলনের বিস্তার। কলকাতা, দিল্লি, মুম্বাই, এলাহাবাদ, লাহোর প্রভৃতি শহরে অসংখ্য নারী আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কমলা দেবী চট্টোপাধ্যায়, অবন্তিকাবাই গোখলে প্রমুখের নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করে। দিল্লিতে 1600 জন নারী কারাবরণ করে। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং পাঞ্জাবে রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনকে শক্তিশালী করেন। 4 নম্বর পয়েন্ট, বাংলায় নারীদের ভূমিকা। বাংলার নারীরা আইন অমান্য আন্দোলনের অগ্রভাগে ছিল। মেদিনীপুর জেলার ঘাটাল, কাথি, তমলুক
প্রভৃতি স্থানের নারীরা পুলিশ নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। আইন অমান্য আন্দোলনকালে প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি প্রমুখ নারী সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ চালান। কোন সময়? আইন অমান্য আন্দোলনকালে। 5 নম্বর পয়েন্ট, নেতৃত্বদান। জাতীয় স্তরে আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কস্তুরবা গান্ধী, গান্ধীজির স্ত্রী, কমলা নেহেরু, সরোজিনী নাইডু। তাহলে আমরা দেখলাম যে জাতীয় স্তরে আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলা দেবী, নেলি সেনগুপ্তা, লীলা নাগ রায় প্রমুখ। এবার আমরা মূল্যায়ন দেখে নেব। অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় তার পলাশী থেকে পার্টিশান গ্রন্থে দেখিয়েছেন যে আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণের দিক থেকে বোম্বাইয়ের আন্দোলন ছিল সংগঠিত, বাংলার আন্দোলন ছিল উগ্র এবং মাদ্রাজের আন্দোলন ছিল সীমিত। তিনি কি দেখিয়েছেন না আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণের দিক থেকে বোম্বাইয়ের আন্দোলন ছিল সংগঠিত, বাংলার আন্দোলন ছিল উগ্র, মাদ্রাজের আন্দোলন ছিল সীমিত। যাই হোক, ভারতের নারী সমাজ ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন, নারীদের দুর্বল ভাবা মূর্খামি। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।